আজ 21 আগস্ট 2025 ইউএস স্টক মার্কেটের সেন্টিমেন্ট ইউএস স্টক মার্কেট আজকে অল টাইম হাই। শুধু আজকে না, এই রিসেন্ট টাইমে বেশ কয়েক সপ্তাহ ধরে ইউএস স্টক মার্কেট অল টাইম হাই। তার মানে মার্কেটে ইনভেস্টারদের সেন্টিমেন্ট খুবই পজিটিভ। ইন্ডিয়ান স্টক মার্কেটও গত 26 বছরের ইতিহাসের অল টাইম হাই। গত 26 বছরের গ্রাফ আমার কাছে আছে। তার মানে ইনভেস্টার সেন্টিমেন্ট খুবই হাই। এটা তো ইনভেস্টার সেন্টিমেন্ট স্টক মার্কেটের অবস্থা, কিন্তু এটার মানে কি গ্লোবাল ইকোনমির অবস্থা খুবই ভালো? এত পজিটিভ সেন্টিমেন্ট যখন, আমরা কি খুব ভালো একটা ইকোনমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে বা কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি? সেটা বোঝার জন্য আমি কিছু পয়েন্ট গ্যাদার করেছি, কিছু রিসার্চ করেছি, কিছু অ্যানালিসিস করেছি। সেইগুলো জাস্ট আমার পয়েন্টসগুলো রেকর্ড করার জন্য এই ভিডিওটা তৈরি করছি। প্রথমে গ্লোবাল ইকোনমির অবস্থা যদি ভাবতে হয়, তাহলে গ্লোবাল ইকোনমির ওয়েটেজ কোন দেশে সবচেয়ে বেশি সেটা আমি দেখব, আমার মনে হয় দেখা উচিত। তো এখানে এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ যে গ্লোবাল স্টক মার্কেটের ভ্যালুয়েশন, টোটাল স্টক মার্কেট ক্যাপ সারা পৃথিবীর $124 ট্রিলিয়ন। শুধু ইউএস স্টক মার্কেট ক্যাপ $62 ট্রিলিয়ন। তার মানে সারা পৃথিবীর টোটাল ওয়েটেজের 50% শুধু ইউএসের। তার মানে 199টা দেশ এক্সক্লুডিং ইউএসএ, আর শুধু ইউএসএ আর একদিকে দুটো একে অন্যকে কাউন্টার ব্যালেন্স করছে। তার মানে এটা শুধু এই জন্যে বলা যে ইউএসের ইকোনমির ইম্প্যাক্ট কতটা বেশি সারা পৃথিবীর ইকোনমির ওপর। তো তার মানে আমি যদি ইউএসের ইকোনমিক সিচুয়েশন কীরকম বর্তমানে বা ভবিষ্যতে কীরকম হতে পারে এটার কিছুটা আন্দাজ করতে পারি, তাহলে গ্লোবাল ইকোনমির কী সিচুয়েশন কারেন্টলি আর তার ফিউচার কী হতে পারে সেটাও একটা আন্দাজ করতে পারবো। সেই জন্য আমি শুধু ইউএস ইকোনমির উপর মেনলি ফোকাস করব আজকে। তো আমি যে পয়েন্টগুলো নোট করেছি সেই পয়েন্টগুলোকে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে লং টার্ম আর একটা শর্ট টার্ম। লং টার্ম যে পয়েন্টগুলো আমি লং টার্ম ক্যাটাগরিতে রেখেছি, সেই পয়েন্টগুলো ইদার তার ইম্প্যাক্ট লং টার্মে দেখা যাবে, অথবা সেই ইভেন্টগুলো যদি ঘটে তাহলে কবে ঘটবে জানা নেই, মানে লং টার্মে ঘটতে পারে। তো সুতরাং এমন পয়েন্টগুলোই আমি লং টার্মে রেখেছি। আর শর্ট টার্ম মানে হচ্ছে যার ইম্প্যাক্ট শর্ট টার্মে হবে, অথবা যে ইভেন্টগুলো ঘটবে শর্ট টার্মে। তো আমি প্রথম পয়েন্ট থেকে শুরু করি। প্রথম পয়েন্ট হচ্ছে স্ট্রস অ্যান্ড হাউ বলে দুজন একটা জেনারেশনাল থিওরি তারা তৈরি করেছে। সেখানে ফোর্থ টার্নিং বলে তাদের একটা কনসেপ্ট আছে। এই ফোর্থ টার্নিং ডিনোট করে মেজর কোনো পলিটিক্যাল বা ইকোনমিক্যাল ইভেন্টকে বা আনরেস্টকে, যেটা কিনা স্পেসিফিক টু দি ইউএসএতে 70 থেকে 80 বছর পর পর ঘটে। এটা একটা হিস্টোরিক্যাল প্যাটার্ন যেটা স্ট্রস অ্যান্ড হাউ আইডেন্টিফাই করেছে। প্যাটার্নটা বুঝতে গেলে যদি একদম ইউএসের জন্মলগ্নে পৌঁছে যায় 1780 সালে, অ্যাকচুয়ালি 1776 সালে ইউএসের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল। তারপরে ইউএসকে ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে মেনে নিয়েছিল অ্যারাউন্ড 1781 বা 83 সাল নাগাদ। তো আমি সেটাকে 1780 সাল যদি ধরে নিই ক্যালকুলেশনের সুবিধার খাতিরে, তাহলে আমি বলতে পারি যে ইন্ডিপেন্ডেন্স হয়েছিল 1780 সালে। তো সেটা একটা মেজর ইভেন্ট ইউএসের ইতিহাসে। তার ঠিক 80 বছর পর, অ্যাকচুয়ালি তার ঠিক 80 বছর পর 1860 সালে সিভিল ওয়ার হয়, যেটা একটা মেজর পলিটিক্যাল ইভেন্ট। ইভেন তার ইকোনমিক ইম্প্যাক্টও মারাত্মক ছিল, কারণ সেই সিভিল ওয়ারটা ফান্ড করার জন্য গ্রিনব্যাক পেপার মানি প্রথম চালু করা হয়, যেটা কিনা
ওয়াজ নট ব্যাকড বাই গোল্ড, এবং তার একটা বড় ইকোনমিক্যাল ইম্প্যাক্ট ছিল। আমি খুব ডিটেলসে যাচ্ছি না, কিন্তু সেটা একটা মেজর ইভেন্ট। তার ঠিক আবার 80 বছর বা 70 বছর পর গ্রেট ডিপ্রেশন আসে ইউএসএতে, যেটা একটা ওয়ার্ল্ড ওয়াইড তার একটা ইম্প্যাক্ট ছিল। এবং তারই খুব কাছাকাছি 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে ব্রেটন উডস এগ্রিমেন্ট হয়, যেখানে ইউএসডি বা ইউএস ডলারকে ওয়ার্ল্ডস রিজার্ভ কারেন্সি হিসাবে মেনে নেওয়া হয়, সারা পৃথিবী মেনে নেয়। সুতরাং এবং দেখতে গেলে দেখা যাবে যে এই প্রত্যেকটা ঘটনা, 1780 সালে যা ঘটেছিল, 1860 সালে যা ঘটেছিল, 1930 থেকে 45 সালের মধ্যে যা ঘটেছিল, এই প্রত্যেকটা ঘটনার একটা খুব লং লাস্টিং এবং খুব ডিপ ইম্প্যাক্ট আছে ইউএসের ওপর। তো 1945-এর সাথে 80 যোগ করলে হয় 2025। তো এই এখন সেই সময় প্রায় চলে এসছে যখন আমাদের এরপরের ফোর্থ টার্নিং হয়তো আমরা দেখতে পাবো। এই ফোর্থ টার্নিংটা কী হবে, এক্স্যাক্টলি কী ইভেন্ট হবে সেটা তো কেউ বলতে পারে না, কিন্তু এটা বলা যায় যে ইভেন্টটা যাই হোক না কেন, তার একটা বড় ইকোনমিক ইম্প্যাক্ট থাকবে, যে ইকোনমিক ইম্প্যাক্টটা 1930 সালে বা 1945 সালের ব্রেটন উডস এগ্রিমেন্ট থেকেও হয়েছিল। তারপরে ইউএসডি ওয়ার্ল্ডস রিজার্ভ কারেন্সি হয়ে যায়। গ্রিনব্যাক পেপার মানি যখন তৈরি করা হয়েছিল, সেটাও একটা মেজর ইকোনমিক ইভেন্ট ছিল, যার একটা লং লাস্টিং ইম্প্যাক্ট ছিল ইউএসের ওপর। সুতরাং এরপরের যে ফোর্থ টার্নিং, যার খুব কাছাকাছি আমরা চলে এসেছি, ইভেন নীল হাউ এর ইন্টারভিউ আমি শুনেছি, সেখানে হাউ এটাই বলছে যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি তার থিওরি অনুযায়ী বা তার অ্যানালিসিস অনুযায়ী। তো এর একটা বড় ইকোনমিক ইম্প্যাক্ট থাকবে। এই ইকোনমিক ইম্প্যাক্টটা খারাপ হবে ভালো হবে জানা নেই, তবে শর্ট টার্মে বা ইমিডিয়েট ইম্প্যাক্ট বলতে হয়তো তার একটা খারাপ ইম্প্যাক্ট থাকলেও থাকতে পারে, বা নেগেটিভ ইম্প্যাক্ট হলেও হতে পারে। তো সেক্ষেত্রে একটা টলমলো পরিস্থিতি গ্লোবালি বা ইউএস ইকোনমি তো বটেই তৈরি হতে পারে।